আপনারা দেখছেন TV9 বাংলা এডুকেশন এক্সপো প্রেজেন্টেড বাই কেএল ডিমড ইউনিভার্সিটি হায়দ্রাবাদ এন্ড বিজয়ওয়াড়া স্পেশাল পার্টনার ICAI অ্যাসোসিয়েট স্পন্সর অক্সিজোম রেডিও পার্টনার রেড FM স্টুডেন্টস আর রেডি ইন্টার্নস আর রেডি প্রচন্ড এনার্জি সৈকতে দেখতে পাচ্ছ তো তাহলে দেরি না করে মঞ্চে ডেকে নেব ভেরি এমিনেন্ট জার্নালিস্ট স্নেহাশিস সুরকে স্নেহাশিসা থ্যাংক ইউ সো মাচ ফর কামিং থ্যাংক ইউ ভেরি মাচ। একটা টেলিভিশন চ্যানেলে আমরা সাধারণত খবর দেখি, কিন্তু তারা যখন ভবিষ্যৎ নিয়ে ভাবে, কয়েকজনের আমাদের যারা আমরা বাংলায় খবর শুনি দেখি তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবে, তখন সেই ডাকে সাড়া না দেওয়াটা আমার মনে হয় আমার পক্ষে অন্যায়। আমি সেই জন্যে এখানে এসছি। আর এখানে অনেকে কি পড়বেন সেটা বুঝে উঠতে পারেন না, বিশেষ করে ছাত্রছাত্রীরা বা তাদের অভিভাবকরা যারা আছেন বা যারা পড়ছেন তারা ভবিষ্যতে আর কি পড়বেন, কোথা থেকে কি করা যায়। আমার বিষয় যেহেতু গণমাধ্যম অর্থাৎ মাস কমিউনিকেশন, আমি ঘটনাচক্রে 4 দশক হলো আমার সাংবাদিকতার অভিজ্ঞতা, আর 3 দশক আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াই। তো এইটুকুতে আমার যেটুকু ধ্যান ধারণা হয়েছে আমার মনে হয় যে আপনাদের সঙ্গে সেটা একটু শেয়ার করে নেব। আপনাদের চিত্রটা আমি তুলে ধরবো। এমন নয় যে মাস কমিউনিকেশন মানেই সামনে বিরাট চাকরি আছে, আবার মাস কমিউনিকেশন মানে যে ভবিষ্যৎ নেই তাও নয়, কিন্তু মাস কমিউনিকেশন পড়ার সঙ্গে সঙ্গে নিজেকেও কিভাবে তৈরি হতে হবে এই কয়েকটা কথা আমি একটু আপনাদের সামনে বলার চেষ্টা করব। TV9-এর মতো একটা টেলিভিশন সংস্থা, সংবাদ সংস্থা, তারা যারা তাদের চ্যানেল দেখেন তাদের ছেলেপুলেদের বা অল্প বয়স্ক আমাদের রাজ্যের বাংলা ভাষাভাষী বা বাংলা চ্যানেল দেখেন, বা আমাদের রাজ্যের ছেলেদের ভবিষ্যৎ নিয়ে যে ভাবছে, এইটা ভেবে আমাদের খুব ভালো লাগলো। এই ধরনের যে সম্মেলনগুলো হয় বা এই যে মেলা, শিক্ষা মেলা, এতে একটা সরাসরি কোথায় কি আছে না আছে সেই সুযোগটা সম্বন্ধে সকলে জানতে পারেন। আর দ্বিতীয়ত, এই বিষয়ের যারা যারা দীর্ঘদিন এতে কাজ করেছেন তারা খোলাখুলি যারা ভবিষ্যতে আসবেন তাদের সামনে পরিষ্কার করে জিনিসটা বলতে পারেন, যাতে এই ক্ষেত্রে পড়াশোনার জন্য আসার আগে তারা বুঝতে পারেন যে কোনটায় যাওয়া উচিত, আমার কোনটায় অ্যাপটিটিউড আছে, আমার কোনটায় যাওয়া উচিত এবং এটার কি সমস্যা কি সুবিধে। আমরা অল্পক্ষণের মধ্যে সেটাই বলবো। আজকের আমাদের বিষয় হচ্ছে মিডিয়া এডুকেশন। যারা মিডিয়াতে নিয়ে পড়াশোনা করবেন, এটা একটাই কথা বলতে হবে যে যদি মিডিয়া বলতে শুধু যে খবরের কাগজ বা টেলিভিশন বা রেডিও আজকে আর তা নয়, মিডিয়ার সঙ্গে আরও নানা রকম জিনিসপত্র আছে বিভিন্ন বিষয়, সেগুলো সম্বন্ধেও একটু জানা উচিত। নেক্সট দেখুন, এই মিডিয়া এডুকেশন কোথায় পড়া যায়। একটা হচ্ছে কেন্দ্র বা রাজ্য সরকারের যে বিশ্ববিদ্যালয় আছে, সরকারি বিশ্ববিদ্যালয়। আমাদের রাজ্যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় একটাই আছে, কোথায়, কোনটা? থ্যাংক ইউ, বিশ্বভারতী। আর রাজ্যের কলকাতা, যাদবপুর, আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সহ এখন প্রত্যেকটা জেলাতেই অনেকগুলো স্টেট ইউনিভার্সিটি আছে। তো এই দুটোর সুবিধে কি অসুবিধে কি? দেখুন, স্টেট ইউনিভার্সিটির একটা ব্র্যান্ড ভ্যালু আছে, বিশ্বভারতী স্টেট যারা স্টেট বা সেন্ট্রাল ইউনিভার্সিটির, কিন্তু সেখানে নানা কারণে সরকারি ব্যবস্থায় হাতে কলমে কাজ শেখাবার যন্ত্রপাতি এবং ঠিকঠাক লোকজনের কিন্তু অভাব আছে, এটা আমরা সবাই জানি। এবং সেখানে ঢোকাটাও একটু মুশকিল, মানে খুব ভালো ফলাফল না করলে একটা তীব্র পরীক্ষার একটা কম্পিটিশনের মধ্যে দিয়ে যেতে হয়। অন্যদিকে যদি প্রাইভেট ইউনিভার্সিটিগুলো বা ইনস্টিটিউশনের কথা বলি, তাহলে তারা কিন্তু এটা জানে যে আমার কাছে ছেলেপুলেদের কাছ থেকে আমাকে হাতে কলমে জিনিস দিতে হবে, ফলে তাদের ইনফ্রাস্ট্রাকচারটা অনেকটা ভালো। এবং তারপরে এই হ্যান্ডস অন, মানে হাতে কলমে কাজ শেখা, একটা ক্যামেরা কিভাবে চালাতে হবে, একটা আলো কি করে লাগাতে হবে, এই সব কিছু তারা কিন্তু অত্যন্ত ভালোভাবে করতে পারে, সেইটা তাদের সুবিধে আছে। কিন্তু এর একটাই ব্যাপার, এদের ফিজটা অনেক বেশি। এইটাও বুঝতে হবে, প্রাইভেট সেক্টরে ফিজটা বেশি। কিন্তু আমাকে আজকে যেমন লোকে সরকারি হাসপাতালেও ভালো চিকিৎসা হয়, ভালো ডাক্তার আছে, কিন্তু লোকে বাইরের চিকিৎসায় যায় কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে বলে যায়, আমরা সেটা নিয়ে আলোচনা করছি না। ঠিক সেরকম শিক্ষার ক্ষেত্রে সকলে তো চান্স পাবে না, আবার হ্যান্ডস অন হাতে কলমে শিখে মানে পাশ করে বেরিয়ে যাতে একটা চাকরি পাওয়া যায়, এইগুলোই থাকবে। ফলে এই দুটোর দুরকম আছে।
এবং দু রকমের মধ্যেও আজকাল অনেক রকম স্কলারশিপ আছে, প্রাইভেটে তারাও দেয়, কিন্তু তাদের টাকাটা অনেকটা বেশি। নেক্সট, দেখুন, আপনি তখনই গণমাধ্যম নিয়ে পড়াশোনা করতে আসবেন যখন আপনার মনের এই প্রশ্নের উত্তরগুলো পাবেন, যে সত্যি কি যে টাকা দিয়ে আমি পড়ছি টাকা দেওয়াটা সার্থক হচ্ছে। দেখুন, আমরা যখন কোনো রেস্টুরেন্টে খেতে যাই, 2 পয়সা বেশি দিতে আমাদের কষ্ট হয়, কিন্তু ইচ্ছে হয় যদি খাবারটা ভালো থাকে, পরিবেশটা ভালো থাকে, যদি আমাদের তৃপ্তি হয়, আমরা 2 পয়সা দিতে রাজি আছি। তৃপ্তি কি হচ্ছে, খাবারটা কি ভালো, অ্যাম্বিয়েন্সটা কি ভালো, ঠিক সেই রকম ইজ ইট ওয়ার্থ স্পেন্ডিং মানি, যে টাকাটা দিচ্ছি সেটা কি ঠিক। এবং আপনার জীবনের সবচেয়ে মহামূল্য সময় 3 বছর নয়, এখন 4 বছর হয়েছে, আরো 1 বছর, মানে 5টা বছর আপনি ওখানে দিচ্ছেন। এইটা এখানে না দিয়ে অন্য কোথাও দিতে পারতেন, তাহলে কি ঠিক হচ্ছে ওখানে দেওয়াটা? তাহলে টাকা এবং আপনার সময় দুটোই কি ঠিক হচ্ছে, এইটা আপনাকে সব থেকে ভালো করে বুঝতে হবে, তবেই আপনি যাবেন। এবং হোয়াট ইজ দ্য ফিউচার, বেরিয়ে কি হবে। আজকাল দেখুন, প্রত্যেক ছাত্রছাত্রী কিন্তু মানে এই জব অপরচুনিটিটা দেখে, ক্যাম্পাসিং কোথায় হচ্ছে, কেন হচ্ছে। আজকে কিন্তু কোনো একটা প্রতিষ্ঠানে একজন বিখ্যাত 2জন মাস্টারমশাই আছেন, তাদের ওপরে যে ওই যে জায়গায় লোকে ভর্তি হয় তা নয়, দেখে গত 3 বছরে ক্যাম্পাসিংয়ে কে কত টাকার চাকরি পেয়েছে, আদৌ পেয়েছে কিনা বা কিছু, সেইটা। তবে এই মাস কমিউনিকেশনের ক্ষেত্রে সবাই যে ক্যাম্পাসে চাকরি পাবেন তা নয়। তাহলে কি করবেন, আমি আসবো সে কথা। নেক্সট, দেখুন, আপনাকে ভর্তি হওয়ার আগে সবসময় দুটো জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে, আমরা যদি কোনো বিদেশ যেতে চাই তাহলে আমাদের দুটো জিনিস লাগে। একটা হচ্ছে, সব থেকে প্রথমে লাগে হচ্ছে পাসপোর্ট। আমার যদি পাসপোর্ট না থাকে আমি বেরোতে যেতে পারবো না। আপনাদের যাদের পাসপোর্ট নেই তারা কিন্তু বিদেশ যেতে পারবেন না। কিন্তু পাসপোর্ট থাকলেই কি বিদেশ যাওয়া যায়? না। যে দেশে আপনি যাবেন সেই দেশ যদি আপনাকে ভিসা না দেয় তাহলে আপনি ঢুকতে পারবেন না। পাসপোর্টটা দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, এটা হচ্ছে পূর্ব শর্ত, মানে প্রথম শর্ত। পাসপোর্টটা দিয়ে আপনাকে দরখাস্ত করতে হবে, আপনি কি জন্যে যাচ্ছেন, আবার ফিরে আসবেন, পড়াশোনা করতে গেলে সেখানে ভর্তি হতে পেরেছেন কিনা, অমুক তমুক, এই সবগুলো দিয়ে তারা যদি স্যাটিসফাইড হয় তবেই ভিসা দেবে। আপনার পাসপোর্টে সেই ভিসার ছাপটা থাকলে আপনাকে এখানকার ইমিগ্রেশনও যেতে দেবে, ওখানকার ইমিগ্রেশনও ঢুকতে দেবে। তাহলে আপনার কাছে ডিগ্রি পাওয়াটা কিন্তু শুধু পাসপোর্ট। আপনি চাকরির জন্য দরখাস্ত করতে পাচ্ছেন, তার মানেই যে চাকরি পাচ্ছেন তা নয়। আমি বোঝাতে পারছি তো কথাটা? পাসপোর্ট থাকলেই যে গটগট করে কেউ বিদেশ যেতে পারবে তা নয়। তা সে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে, তাহলে পাসপোর্টটা লাগবে, পাসপোর্টটা পূর্ব শর্ত। এবার বাকি শর্ত যদি সে পূরণ করে তবে যেখানে যাচ্ছে সেই দেশ বলবে হ্যাঁ তুমি আসতে পারো। আপনি যেখানে চাকরি করছেন তারা বলতে পারে যে হ্যাঁ আমি তোমায় চাকরিতে নেব। ডিগ্রিটা হচ্ছে পূর্ব শর্ত, পাসপোর্ট। আর এমপ্লয়েবিলিটি, আপনি কাজ করতে পারেন কিনা, কাজ কিছু শিখেছেন কিনা, এইটা হচ্ছে চাকরি পাবার দ্বিতীয় শর্ত। দেখুন, আমরা যে কোনো লোকই নিই, একজন যদি গাড়ি চালানোর লোকের দরকার হয়, সে তার লাইসেন্স আছে, সে কোথাও থেকে পাশ করেছে, কিন্তু ঘটনাচক্রে সে কোনোদিন গাড়ি চালায়নি। আপনি কি সেরম লোককে নেবেন? কোনোদিনই নেবেন না। আপনাকে দেখতে হবে সে গাড়িটা কিরকম চালাচ্ছে। ফলে আপনি লাইসেন্স ছাড়া লোককে নিতে পারবেন না, তাহলে তো আপনাকে পুলিশে ধরবে। ফলে লাইসেন্সওয়ালা লোককেই নেবেন। এবং বহু লোকের লাইসেন্স আছে তারা কিন্তু কখনো গাড়িটা চালায়নি। ফলে যে গাড়িটা কখনো চালায়নি তাকে আপনিও কাজে নেবেন না। ঠিক সেই রকম, আপনি পাশ করেছেন কিন্তু কোনোদিন হাতে কলমে কিছু করতে পারেন, একটা 2 লাইন লিখতে পারবেন না, দুটো কথা বলতে পারবেন না, এডিট করতে পারবেন না, ছবি তুলতে পারবেন না, ভাই তাহলে তো নেবে না। তাহলে এটা বোঝা গেল যে লাইসেন্স পাওয়া এবং গাড়ি চালানো দুটো জিনিস আপনাকে বুঝতে হবে। আপনার ভিসাটা হচ্ছে ডেলিভারেবিলিটি, আপনি গাড়িটা চালাতে পারছেন কিনা, কাজটা করতে পারবেন কিনা। কালকে ঢুকে এইখানেই যদি টেলিভিশনে আসেন তাহলে এই ক্যামেরাটা দেখে ঠিক করে চালাতে পারবেন কিনা, কথা বলতে পারবেন কিনা, একটা প্রোগ্রাম সাজাতে পারবেন কিনা, এটা কিন্তু এত সহজ কাজ নয়। আপনি দেখছেন এখানে এই টেলিভিশন চ্যানেলের, TV9-এর মতো একটি সর্বভারতীয় চ্যানেলের 2জন অত্যন্ত সিনিয়র লোক এখানে সারাক্ষণ দাঁড়িয়ে আছে। মানে তারা কিন্তু আগের থেকে কাজ করেছে, তারপরের দিনেও দাঁড়িয়ে আছে, যতক্ষণ না জিনিসটা হচ্ছে ততক্ষণ তাদের টেনশন হচ্ছে না। তাছাড়া দেখুন এই এতজন লোক চোখ খুলে তাকিয়ে আছে কোথাও কিছু একটু এদিক ওদিক যাতে না হয়। মানে এটা কিন্তু কাজ করাটা খুব, মানে কাজ করার অভিজ্ঞতাটা কিন্তু একটা অন্য রকম। এতটাই সিরিয়াসলি আপনাকে এই সব জায়গায় কাজ করতে হবে। ইউ মাস্ট আর্ন এমপ্লয়েবিলিটি ডিউরিং দিস পিরিয়ড, মানে আপনি যে 3 বছর বা 5 বছর পড়বেন তার মধ্যে কিন্তু আপনি যে চাকরি করতে পারেন,
আপনি যে লিখতে পারেন, আপনি যে ছবি তুলতে পারেন, আপনি যে স্ক্রিপ্ট করতে পারেন, আপনি অমুক করতে পারেন, সেই কাজটা শিখে নিতে হবে। ডিগ্রি তো হচ্ছে সঙ্গে সঙ্গে। নেক্সট, এইটা আপনারা যারা আছেন, আমি এটা ভাববেন না এত বড় ফিগার আছে, আমি আপনাদের মানে এতটা জটিল করার জন্য নয়। দেখুন, এই মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির মধ্যে আমাদের কতগুলো সাবসেক্টর আছে। যেমন ধরুন ডিজিটাল মিডিয়া, তার গ্রোথ হচ্ছে, সে বাড়ছে প্রায় 11.2%। অ্যানিমেশন এবং ভিডিও এফেক্টস সে বাড়ছে 12.8%। লাইভ ইভেন্টস, এই যে এটা একটা ইভেন্ট, এই ইভেন্টটা বাড়ছে 18.2%। এবং এর সবকটা যোগ করে এর গ্রোথ হচ্ছে 7%। আমাদের দেশের গ্রোথটাও আমাদের এখন জিডিপির যে গ্রোথ রেট, আমাদের দেশের যে গ্রোথ রেট, সেইটা প্রায় 7-এর কাছাকাছি। আমি তর্কে যাচ্ছি না, কিন্তু এই যে সাবসেক্টর মিডিয়া অ্যান্ড ইন্ডাস্ট্রি সেক্টর, সেই সেক্টরাল গ্রোথটাও 7%। এবং আপনি যদি বলেন আমি খবরের কাগজে চাকরি করবো, এবার দেখুন খবরের কাগজের অবস্থাটা, 0.9% গ্রোথ, মানে 1%-এর নিচে। আপনারা যখন পড়ে বেরোবেন, এই যে টেলিভিশনের সামনে কত বড় সমস্যা দেখুন, এর গ্রোথ কিন্তু নেগেটিভ গ্রোথ ওটিটির জন্য, 0.6% গ্রোথ। ফলে আপনি যেমন ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য আগামী 5 বছরে দেশে যদি কেমিক্যাল ইঞ্জিনিয়ারের চাকরির প্রচন্ড ডিমান্ড হয়, তাহলে আপনি এখন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংটাই পড়বেন। সিভিল বা মেকানিক্যাল সবসময় থাকে, কিন্তু কোনটা ডিমান্ড আছে সেইটা কিন্তু আপনাকে এইটা দেখে বুঝতে হবে। নেক্সট, আমি এত জটিল অঙ্কের মধ্যে যাব না। এবং এই মিডিয়ার ফিউচারটা কোন দিকে, এটা কিন্তু টিভিতেও নয়, এটা কিন্তু প্রিন্টেও নয়, মিডিয়ার ফিউচার কিন্তু ডিজিটালে। আপনারা এই প্রজন্মের ছাত্রছাত্রী, আমি এইটা দিয়ে যা কিছু করতে পারবো, আপনারা এর থেকে আরো অনেক বেশি কিছু করতে পারবেন, কারণ আপনারা জন্মেছেনই কম্পিউটারের সঙ্গে, আপনারা জন্মেছেনই মোবাইলের সঙ্গে। আমার কাছে এখনো প্রত্যেক দিন ভয় করে কোথা থেকে কি করতে গিয়ে আমি কি করে ফেলবো। এই যে ডিফারেন্ট ডিজিটাল প্ল্যাটফর্মস এখন তৈরি হচ্ছে, সেখানে কিন্তু কাজের সুযোগ বাড়ছে। আপনি যদি মনে করেন যে না আমি ডিজিটালের মধ্যে যাব না, তাহলে কিন্তু ভাই ভুল। দেখুন, প্রত্যেকের এক একটা স্বপ্ন থাকে। সবার স্বপ্ন থাকতে পারে যে আমি টেলিভিশনের রিপোর্টার হব, আমি টেলিভিশনের অ্যাঙ্কার হব, আমি খবরের কাগজের রিপোর্টার হব, এইসব স্বপ্ন থাকতে পারে। থাকুক, স্বপ্ন না দেখলে মানুষ পৌঁছতে পারে না, সেটা হচ্ছে প্ল্যান এ। কিন্তু আপনাকে ধরো বিকল্প ব্যবস্থা রাখতে হবে, যদি প্ল্যান এটা না হয় তখন কি করবেন। তাহলে প্ল্যান বিটা কি? প্ল্যান বিটা হচ্ছে ডিজিটাল। আপনার যাদের ভালো লাগে তাদের তো প্ল্যান এই ডিজিটাল। আর যাদের ডিজিটাল ভালো লাগে না, ওই সব অত কিছু এটা করা ওটা করা, মাউস নিয়ে ঘাঁটা, এটা টেপা, কম্পিউটার ল্যাপটপ মোবাইল, যাদের ভালো লাগে না, তাদেরও কিন্তু ভাই জোর করে ওই তেতো খাওয়ার মতো করে, আমি রোজ তেতো খাই, আমার উপায় নেই, খেতে হয়, তো সেই রকম তেতো খাওয়ার মতো করেও আপনাকে ওইটা খেতে হবে, আপনাকে ওইটাতে তৈরি হতে হবে, কারণ চাকরি ওটাতেই আছে। ডিজিটাল প্ল্যাটফর্ম, বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, আপনারা জানেন, নতুন করে বলার কিছু নেই। তারা স্পেশালাইজড আছে, কেউ বিজনেস নিয়ে, কেউ স্টক নিয়ে, কেউ সায়েন্স নিয়ে, কেউ স্পোর্টস নিয়ে। অর্থাৎ অনলাইন জার্নালিজম, ডিজিটাল জার্নালিজম, এই ডিজিটাল প্ল্যাটফর্ম, এটাই কিন্তু আমাদের ভবিষ্যৎ সারা পৃথিবীর, আমাদের দেশের। এছাড়াও সমাজ মাধ্যম একটা ব্যাপার আছে, সোশ্যাল মিডিয়া, সেখানে ব্লগ আছে, টুইট আছে, ফেসবুক আছে, ফেসবুক লাইভ আছে, ইউটিউব আছে। আপনি এখান থেকে এই আলোচনাটা ফেসবুক লাইভ করতে পারেন কি পারেন না? কতজন করতে পারবেন এইটা ফেসবুক লাইভে এখন এই মুহূর্তে? আপনার মোবাইল দিয়ে হাত তুলুন তো, ভালো করে হাত তুলুন। এই সংখ্যাটা কিন্তু খুব একটা আশাপ্রদ নয়। আপনারা যে বয়সে আছেন, সে তার প্রত্যেকেরই ফেসবুক অ্যাকাউন্ট আছে, অনেকের নেই, আজকাল লিঙ্কডইন আর ইনস্টাগ্রামে বেশি পছন্দ করে, কিন্তু যাই হোক, অ্যাকাউন্ট একটা খুলে রাখতে হয়, এবং সে ক্যামেরাটা চালাতে পারে, এবং সেখান থেকে ফেসবুকে কি করে লাইভ করে সেটুকু তার জানা আছে। জানা না থাকলে কিন্তু ভাই আমি পিছিয়ে পড়ব। আমি যখন সাংবাদিকতা এসেছিলাম 40 বছর আগে, আমাকে কেউ দায়বদ্ধ করেনি যে ওইখানে বক্তৃতা হবে আর আমাকে এইখানে বসে বসে হোয়াটসঅ্যাপে লিখে যেতে হবে, শুনতেও হবে, লিখতেও হবে, এরকম কিছু নয়। আমরা ফিরে এসে ভালো করে বসে এক কাপ চা খেয়ে দুবার ভেবে এই নোট বইটা বার করে, নোট বইটা দেখে, এই সব করে দুবার একে ওকে ফোন করে তারপর লিখতাম। এখন সেসব সুযোগ নেই। আমাকে একদিকে শুনছি আর একদিকে আমাকে হোয়াটসঅ্যাপ এইতেই লিখে যেতে হচ্ছে, এবং সেইটা যাচ্ছে এবং সেটা গিয়ে ব্রেকিং নিউজ হচ্ছে যদি লাইভ না করা হয়। সুতরাং সবাইকে পাল্টাতে হয়েছে। আপনারা এই বয়সে যদি বলেন আমি ফেসবুক লাইভ করতে পারবো না বা আমার ইউটিউব কি আমি জানি না, তাহলে কিন্তু কেউ ছেড়ে দেবে না, কেউ ছেড়ে দেবে না। বলে আপনাকে ওই জায়গায় যেতে হবে, এবং আপনারা পারেনও। এছাড়া ডিজিটাল মার্কেটিং, যারা, দেখুন মার্কেটিংটা ম্যানেজমেন্টের ব্যাপার, মার্কেটিংয়ের ব্যাপার, কিন্তু এই যে কাজটা ডিজিটালের মাধ্যমে বারবার পাঠানো, এই যে আমাদের কাছে বিভিন্ন ধরনের
সুযোগ সুবিধার কথা, মার্কেটিং এর কথা আসে, এই কাজগুলো কিন্তু এটা ব্যাক অফিসের কাজ, এই কাজগুলো জানতে হবে। ডিজিটাল রেডিও, ইন্টারনেট রেডিও, মোজো মানে হচ্ছে মোবাইল জার্নালিজম। মোবাইল দিয়ে সাংবাদিকতা করা যায় এবং অনেক বড় বড় চ্যানেল আজকাল তাই করে। এনডিটিভি এটা প্রথম শুরু করেছিল, এনডিটিভির মতো একটা বড় চ্যানেল। আজকাল আর এত লোক লস্কর এটা দেখছেন, আজকাল আর কেউ কিছু করে না। একটা মোবাইল স্টিক নিয়ে চলে গেল, মোবাইলেই যা ছবি তুললো সেটাই এখানে এডিট করলো, সেখানেই ভয়েস ওভার দিল, সেখানেই সব কিছু করে সেখানেই ইন্টারনেট দিয়ে পাঠিয়ে দিল। ফলে আপনারা ছবি তোলেন কিনা, রিল বানান কিনা, সে ছবি করছেন কিনা। এক সময় কেউ রিল টিল বানালে তাকে বলতো এই কিছু হয় না, সারাদিন শুধু বসে রিল বানায়। আজকে কিন্তু রিল বানানোটা একটা যোগ্যতা। আমি পারি না, আপনি পারেন, এটা যোগ্যতা। এই জিনিসগুলো বুঝতে হবে আপনি করতে পারেন কি পারেন না, কারণ এইটাই আপনাকে ভাত দেবে ভাই। আপনাকে এই কাজগুলো, আপনি খেলার ছলে করছেন খুব ভালো, কিন্তু আপনাকে বুঝতে হবে যে এইটার থেকেই ভাত দেবে। প্রথম যারা খেলতে আসে, ফুটবলটা খেলার জন্য আসে, বিনোদনের জন্য, সময় কাটাবার জন্য, শরীর চর্চার জন্য, সে কি কোনোদিন ভাবে আস্তে আস্তে আমি বড় ফুটবল দলে যাব, আমার লক্ষ লক্ষ টাকা আমায় দেবে ফুটবল খেলার জন্য, বা ক্রিকেটার হব, ক্রিকেটের টাকা পাবো, এটা ভাবে না। কিন্তু ওটাও একটা বিকল্প ইনকাম, আপনাকেও সেটা বুঝতে হবে। এবং আপনাকে পড়াশোনার পর যে সরাসরি আপনাকে চাকরি দিয়ে ডাকবে, আপনি ক্যাম্পাসে পেয়ে যাবেন, এটা ভাবার কোনো কারণ নেই। এখন এই অবস্থা অতটা নয়। আপনি স্টার্ট আপ তৈরি করতে পাচ্ছেন কিনা, একটা কোথাও থেকে ব্যাংক লোন নিয়ে একটা ল্যাপটপ কিনে সেখানে সফটওয়্যারগুলো শিখে আপনি এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করা, অনেক লোক আছে, অনেক রাজনৈতিক দল আছে, অনেক সামাজিক সংস্থা আছে, প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্ট লাগে, টুইটার লাগে, সেগুলো তারা নিজেরা পারে না বা সময় নেই, তাদের আলাদা লোক রাখে এবং তারা পূর্ণ সময়ের লোক নয়। আপনি বাড়ি বসে এটা কাজ করলেন, ওরা পাঠিয়ে দিল হোয়াটসঅ্যাপে, ভাই এটা একটু আপলোড করে দিও, আপনি সেটাকে দিয়ে বললেন এইটা এইভাবে সাজিয়ে ছবি দিয়ে এইটা তাকে দেখিয়ে নিলেন, সে ওকে করে দিল, আপনি আপলোড করলেন। এগুলো বাড়িতে বসে বসে করতে হয় এবং বড় বড় সংস্থাও এইভাবে আউটসোর্স করে, এবং এই আউটসোর্সিংয়েরই কিন্তু চাকরিটা সব থেকে বড় ব্যাপার। এইটা আপনারা স্টার্ট আপ নিজের, হ্যাঁ তার জন্য কমপ্লায়েন্স করতে হবে, হয়তো জিএসটি করতে হবে, তার জন্য ট্রেড লাইসেন্স নিতে হবে, সেগুলোর জন্য আজকাল এই ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন আছে, তারা অনেক সহায়তা করে, তারা শিখিয়ে দেয়। এবং আস্তে আস্তে দেখবেন সিলেবাসে, এনইপি সিলেবাসের মধ্যেও এই জাতীয় জিনিসগুলো আসবে, যে একজন সাংবাদিককে তৈরি করা হবে। তোমাকে যদি নতুন খবরের কাগজ খুলতে হয়, টেলিভিশন চ্যানেল খুলতে হয়, তোমাকে যদি ইউটিউব চ্যানেল খুলতে হয়, এই কি করতে হয় না করতে হয়, কিভাবে এগোতে হয়, তুমি যদি নতুন স্টার্ট আপ কেনো, কোথা থেকে লোন পাওয়া যায়, কি কি কমপ্লায়েন্স, মানে কি কি তোমাকে পারমিশন নিতে হবে, কি লাইসেন্স লাগবে, সেইগুলো। নেক্সট ভাই, এই যে ক্রিয়েটার ইকোনমি, এই শব্দটা আপনাকে বুঝতে হবে। আমাদের দেখুন এগ্রিকালচার ইকোনমিতে, এগ্রিকালচার একটা ফ্যাক্টর থাকে, ইন্ডাস্ট্রি একটা সেক্টর, এমএসএমই একটা সেক্টর, মিডিয়াম অ্যান্ড স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রিজ, এরকম অনেক সেক্টর আছে, হেলথ একটা সেক্টর, অনেক সেক্টর। সেরকম মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট সেক্টরও একটা সেক্টর, যেমন সেরকম ক্রিয়েটিভ ইকোনমিটাও একটা সাবসেক্টর। এই ক্রিয়েটিভ ইকোনমি মানে এই ডিজিটাল অ্যানিমেশন, ভিডিও গ্রাফিক্স, এই ধরনের ভার্চুয়াল রিয়ালিটি, এই যে তৈরি করতে পাচ্ছেন কিনা, এইটাও কিন্তু, এই ইকোনমিটাও একটা বিরাট ইকোনমি। আপনারা এটা খুলে দেখবেন যে এর গ্রোথ কিন্তু ভবিষ্যতে খুব বেশি। এটাকে ক্রিয়েটার ইকোনমি বলে। এবং সম্প্রতি ওয়েবস বলে ভারত সরকার একটি বড় সম্মেলন করেছেন, প্রধানমন্ত্রী তার উদ্বোধন করেছেন। এবং আমাদের রাজ্যে যে বিজিবিএস হয়, সেই বিজিবিএস এর এখন একটা আলাদা সেক্টর থাকে, যেমন হেলথ থাকে, এডুকেশন থাকে, অন্যান্য কিছু থাকে, সেরকম ক্রিয়েটিভ ইকোনমিও থাকে। এই ক্রিয়েটিভ ইকোনমি মানে হচ্ছে যার কন্টেন্টটা 1000-এরও বেশি ফলোয়ার আছে, সেই কিন্তু ক্রিয়েটিভ ইকোনমিতে সে একটা জায়গা করে নিয়েছে। আমি আপনি একটা দুটো পোস্ট করছি, সেটা বড় কথা নয়। 2 থেকে 2.5 মিলিয়ন ক্রিয়েটার আছে আমাদের দেশে, তার মানে লক্ষ দিয়ে গুণ করুন, তার মানে 20 লক্ষর কাছাকাছি আমাদের লোক আছে, 2.5 লক্ষ মানুষ এরকম আছেন। 60% প্লাস কনজিউমার্স আর এক্সপোজ টু ক্রিয়েটার কন্টেন্ট, মানে এই যে ফেসবুকে এবং বিভিন্ন জায়গায় আমার কাছে এই জুতো কিনুন, এই ঘড়ি কিনুন, এই ল্যাপটপ কিনুন আসে, লোকের ডিসিশনগুলো ওইটা দেখে নেয়। এই বিজ্ঞাপনটাই কিন্তু এখন বড় বিজ্ঞাপন, আস্তে আস্তে অন্য জায়গা থেকে সরে যাচ্ছে। তো এই বিজ্ঞাপনটা, মানে এই ক্রিয়েটার ইকোনমিটা আপনি এগুলো তৈরি করতে পারেন কি না। 30%-এরও বেশি শপার্স আর ইনফ্লুয়েন্সড, মানে যারা কিনছে, তারা এই ক্রিয়েটিভ কন্টেন্টে, যে কন্টেন্ট আপনার কাছে অজস্রভাবে চলে আসছে অ্যালগরিদমের মাধ্যমে, আপনার হঠাৎ করে একটা কিছু কানের দুল দরকার হয়েছিল, বেরোতে গিয়ে তাড়াহুড়ো করে পাচ্ছেন না, আপনি চট করে দিয়েছেন একটা দুল আসার জন্য কোথাও থেকে এনে, সে ওই যে দেখে নিল,
তারপরে আগামী 3 বছর আপনাকে পৃথিবীর যত রকম দুল আছে আপনাকে দিয়ে যাবে, সোনার দুল, রূপোর দুল, ছোট দুল, বড় দুল, ঝুমকো দুল, রিং দুল, যত রকম হয়। আমি তো আর দুল সম্বন্ধে বিশেষজ্ঞ নই, যাই হোক, মানে অ্যালগোরিদমটা হচ্ছে ও দেখেছে যে আপনি একটা কিনেছেন, ফলে ও বারবার বারবার দিয়ে যাবে। এই দেওয়াগুলো তৈরি করাটাও কিন্তু একটা ক্রিয়েটার ইকোনমির কাজ। এবং এই ক্রিয়েটার ইনফ্লুয়েন্স স্পেন্ড টু সারপাস 1000 বিলিয়ন, আনলকিং 100 বিলিয়ন ইন ইকোসিস্টেম রেভিনিউ বাই 2030। মানে এই টাকাটা এই পরিমাণ বেড়ে যাবে, মানে এই ধরনের জিনিস দেখে মানুষ কিনবে, এত টাকার ব্যবসা হবে এই ক্রিয়েটার ইকোনমিতে। যে তৈরি করছেন আপনি একটা ছোট রিল বা ছোট পোস্টার বা কিছু, সেইটা লোকের কাছে চলে যাচ্ছে, সেইটা দেখে মানুষ কেনার ডিসিশন নিচ্ছে এবং এত পরিমাণ টাকা পয়সার জিনিস কিনছে। ফলে এই ক্রিয়েটার ইকোনমিটা কিন্তু ভারতের ইকোনমির একটা নতুন জায়গা। আপনারা নতুন মানুষ, আপনারা যখন বড় হচ্ছেন, ক্রিয়েটার ইকোনমির তখন লোক লাগবে এবং ক্রিয়েটার ইকোনমির ভবিষ্যৎ সানরাইজ ইন্ডাস্ট্রি এটা। ফলে আপনি এটাকে এড়িয়ে গেলে হবে না। নেক্সট, এভিজিসিআর, অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস, গেমিং অ্যান্ড কমিক্স অ্যান্ড এক্সটেন্ডেড রিয়ালিটি। মাস কমিউনিকেশনের তথাকথিত বিষয়, অর্থাৎ প্রিন্ট মিডিয়াম, টেলিভিশন, রেডিও, ফিল্ম, পাবলিক রিলেশনস, কর্পোরেট কমিউনিকেশনস, ইভেন্ট ম্যানেজমেন্ট, এগুলো যেমন আস্তে আস্তে বেড়েছে, মার্কেটিং কমিউনিকেশন, এগুলো আস্তে আস্তে ঢুকেছে, ঠিক সেই রকম এভিজিসিআরও আস্তে আস্তে ঢুকছে, যেটা বলছিলাম। অডিও, অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস, মানে অ্যানিমেশনটা পাচ্ছে কিনা লোকে, ভিজুয়াল এফেক্টসটা পাচ্ছে কিনা, গেমিং করতে পারছে কিনা। আমরা সবাই খেলি, কিন্তু তৈরি করে যারা, এর কিন্তু একটা বিরাট ইন্ডাস্ট্রি আছে এবং তাতে ভারত কিন্তু একটা খুব বড় জায়গায় আছে। এবং আপনারা জানেন আমাদের দেশে শিক্ষিত ছাত্রছাত্রীর সংখ্যা বেশি অন্যান্য দেশের থেকে, এবং তাদের খুব কম টাকা দিতে হয়। আমেরিকায় বা ইউরোপের অন্যান্য জায়গায়, যেখানে একজন ওই ধরনের শিক্ষিত লোককে 6 ঘন্টা 7 ঘন্টা কাজ করতে গেলে যদি 100 টাকা দিতে হয়, আমাদের এখানে 25 টাকা 30 টাকাতে হয়ে যায়, এবং যা স্ট্যান্ডার্ড অফ লিভিং তাতে হয়ে যায়। এই টাকায় লেবার পাওয়া যায়, এটা লেবার ইকোনমির হিসেব। এবং এটা প্রোডাক্টটা তৈরি করে সঙ্গে সঙ্গে জাহাজে করে পাঠাতে হয় না, আপনি ইমেলে পাঠিয়ে দিলেন বা কোনোভাবে ফাইল শেয়ার করে নিলেন বা কোনোভাবে চলে গেল। ফলে এই কাজটা যে কোনো জায়গায় করতে পারেন। আপনার ক্লায়েন্ট হয়তো আমেরিকায়, আপনারা জানেন আপনাদের বন্ধু বান্ধব, ভাই বোন, দাদা দিদিরা কাজ করে, অদ্ভুত টাইমে অফিস যায়, তার কারণ তার ক্লায়েন্ট হচ্ছে আমেরিকান ক্লায়েন্ট বা ব্রিটিশ ক্লায়েন্ট, তাদের যে 6 ঘন্টা এদিকে বা কারোর 12 ঘন্টা, এইভাবে কাজ হয়। ফলে এখানে আপনি ব্যাক অফিসে প্রচুর হলিউড সিনেমার অ্যানিমেশন তৈরি হয়, এবং এইটা একটা বড় আর্নিং এর জায়গা আপনারা যদি সেই কাজটা শিখতে পারেন। এটা অ্যানিমেশনটা সরাসরি মাস মিডিয়ার সঙ্গে যুক্ত নয়, কিন্তু এটা একটা অ্যালায়েড, মানে সংশ্লিষ্ট সন্নিহিত বিষয়। India's AVGC extended reality sector is all set for a quantum leap in the next 5 to 6 years. ব্যাপক উন্নতি হবে। Globally, AVGC XR market was valued over 366 বিলিয়ন US ডলার 2021-এ ছিল, এখন অলরেডি আরো বেড়ে গেছে 4 বছরে। কারেন্টলি ইন্ডিয়াতে লেস দ্যান 1% আছে, এইটা কিন্তু ব্যাপকভাবে বেড়ে যাবে। দেখুন 26 বিলিয়ন হয়ে যাবে 2030-এ। তো কাকে দিয়ে হবে? আপনাদের দিয়েই হবে। আপনাদের মধ্যে থেকেই কেউ কেউ দেখবেন এই সল্টলেকের এইসব সেক্টরে গিয়ে তারা এই তৈরি করছে, কমিক্স তৈরি করছে, অমুক তৈরি করছে, তমুক তৈরি করছে, সেটা বিদেশে যাচ্ছে, আবার এই টেলিভিশন চ্যানেলে দেখা যাচ্ছে। ফলে যাদের ইন্টারেস্ট আছে অ্যানিমেশন, মাল্টিমিডিয়া, এইসব জায়গা, এটা ডিরেক্টলি মিডিয়ার সঙ্গে যুক্ত নয়, কিন্তু মিডিয়ার পাশাপাশি আছে। আপনাদের এগুলো জানতে হবে, ভাবতে হবে। সবাই বলেন ওরে বাবা আমি কি একটু ভালো আঁকতে পারি না, কিন্তু একটু আঁকতে পারেন কিনা, একটু চিন্তা চেতনা আছে কিনা, ইম্যাজিনেটিভ কিনা, সৃষ্টিশীলতা আছে কিনা, ক্রিয়েটিভিটি আছে কিনা, একটু কল্পনা করতে পারছেন কিনা, আর হাতে করে করে গিয়ে সেটাকে তৈরি করতে পারছেন কিনা। সবাই যে পারবে তা নয়, কারণ ন্যাক আছে কিনা এটা ভাবতে হবে, কারণ এখানেই চাকরিটা আছে। আমার যদি এই দিকে চাকরি থাকে, আমি এই দিকে হাঁটলে তো আমার কিছু করার নেই, আমার উপায় নেই, আমার এই দিকটা ভালো লাগে, জানলা টানলা খোলা আছে, আমি এই দিকে যেতে চাই, কিন্তু এদিকে গিয়ে তো আমি কিছু করতে পারবো না। আমার আমাকে তো কিছু পেতে গেলে, থাকার জায়গা পেতে গেলে আমাকে অনেকটা হেঁটে ওই দিকেই যেতে হবে, এদিকে কোনো হোটেল নেই। আমার খেতে গেলে ওদিকে যেতে হবে, থাকতে গেলে ওদিকে যেতে হবে। বলে আমার ভালো লাগুক না লাগুক, কষ্ট করে ওই জায়গাটা আমার বিরক্ত লাগে তাহলেও যেতে হবে, এইটা বুঝতে হবে, না হলে কিন্তু মুশকিল। নেক্সট, emerging key growth drivers of AVGC and the XR sector in India. এই যে ওটিটি বাড়ছে, আমি খুব ডিটেলে যাব না, ওটিটি এতটা বাড়ছে এবং দেখছেন 38% প্রায় ওটিটি হয়ে গেছে এবং টাকাটার অঙ্কটাও এতটা।
গ্রোথ স্মার্টফোনের গ্রোথ মানে 90 লক্ষ মানুষ মানে 90 কোটি মানুষ হয়ে গেছে তারা স্মার্টফোন ব্যবহার করে, আপনি ভাবতে পারেন? এটা এএমআই এবং কান্তারের রিপোর্টে এটা আছে। ফলে এই আমাদের দেশে এত মানুষ, এত লোক স্মার্টফোন ব্যবহার করছে, ফলে এত কিছু জিনিস তাদের কাছে পাঠানো যায়, তারা চাক বা না চাক খুললেই চলে যাবে। এবং এই নিউ টেকনোলজিটা যেটা বাড়ছে এবং অন্যান্য কারণে এই 5G আসছে, ফলে এই এভিজিসি এক্সআর এই যে সেক্টরটা, এই সাবসেক্টরটা কিন্তু ভবিষ্যতে বিরাটভাবে কাজ করবে। সবাই যে এটাতে যেতে পারবেন তা নয়, আমি যেমন পারবো না, আমার শুধু বয়স না বা ন্যাক বা পারবো না তা নয়, কিন্তু আপনাদের বয়স আছে, আপনাদের না পারলেও এইটাতে চাকরি আছে, দাঁতে দাঁত চেপে এটা শিখে নিয়ে কাজ করে চাকরিটা পেতে হবে। চাকরিটা আপনাকে পেতে হবে, কেউ দিয়ে দেবে না। এবং পেতে গেলে যেখানে চাকরি আছে সেই জায়গাতেই চাকরি পাওয়া যাবে। যেখানে চাকরি নেই, খবরের কাগজে চাকরি নেই, সে খবরের কাগজের দরজায় ঘুরলেও কিছু হবে না। এইটা বুঝতে হবে আজকের দিনে। নেক্সট, হোয়াট আর দ্য মেজর কেরিয়ার অপশনস? আপনার সামনে কেরিয়ারের কি অপশনস আছে? হ্যাঁ দেখুন, হ্যাঁ প্রিন্টেও তো লোক চাকরি করে, চাকরি পায়, ইলেকট্রনিক মিডিয়া মানে টেলিভিশন, রেডিও, PR মানে অ্যাডভার্টাইজিং, পাবলিক রিলেশনস, কর্পোরেট কমিউনিকেশনস, ডিজিটাল মিডিয়া একটা বিরাট স্কোপ আছে বললাম, IEC মানে ইনফরমেশন এডুকেশন কমিউনিকেশন, মানে ধরুন যে কোনো প্রজেক্ট হলেই সেখানে এই ধরনের লোক লাগে যারা ইনফরমেশন এডুকেশন কমিউনিকেশন নিয়ে কাজ করবে। প্রজেক্টটা হয়তো হচ্ছে ধরুন মেট্রো রেল, সেটা পুরোপুরি একটা টেকনিক্যাল ব্যাপার, কারিগরি বিষয়, কিন্তু সেইখানে একজন লোক রাখবে যারা মেট্রো রেলটা হলে আজকে আপনার কষ্ট হচ্ছে, ভবিষ্যতে ভালো হবে, এইটা লোককে বোঝানো। কেউ জমি ছাড়ছে না, কেউ উঠে যেতে চাইছে না, কেউ এটাতে বাধা দিচ্ছে, তাকে বোঝানো কি হবে, তার ডকুমেন্ট তৈরি করা, তার প্রচার কাজ করানো, তাকে বোঝানো, এই যে জিনিসটা করা, এর জন্য কিছু লোক লাগে যারা এই আমাদের মাস কমিউনিকেশনের দিক থেকে আসেন। আর এবিজিসি এক্সআর এর কথা বললাম। আর একটা এরিয়া কিন্তু খুব সামনের দিকে বিরাট গ্রোথ হচ্ছে, সেটা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট। এই যে ধরুন আজকের এই ইভেন্টটা হচ্ছে, এর পেছনে বহু সূক্ষ্ম জিনিস আছে। একটা তো পরিকল্পনা, কিভাবে আমি করব। একদিকে স্টল থাকবে, একদিকে এ ধরনের একটা জায়গা থাকবে যেখানে এক একটা বিষয় নিয়ে এক একদিন আলোচনা হবে, 1 ঘন্টা 8 ঘন্টা করে বলবেন, এটা পরিকল্পনা। কিন্তু এই পরিকল্পনা করতে গিয়ে যদি ভুল হয়ে যায়, যে আমি অ্যাসপায়ারিং স্টুডেন্টসকে যদি না জানাতে পারি, তাহলে তো বক্তা এসে যাবে, ফাঁকা থাকবে। তাহলে আমার যদি 100 জন এখানে থাকার ব্যবস্থা করি, তাহলে অন্তত 150 থেকে 200 জনকে আমাকে ইনফর্ম করতে হবে, এবং তারা যে আসছে সেটা এনশিওর করতে হবে। এবং তারপরে ভেন্যু অ্যারেঞ্জমেন্ট, যে এটা কতটা রাইজার লাগবে, পেছনে ভিডিও ওয়ালটা কতটা হবে সেটা লাগবেই, লাইট কি লাগবে, যেহেতু এখানে রেকর্ডিং হচ্ছে লাইট একটু বেশি লাগবে, অডিও সিস্টেম কি হবে, পেছনে প্লেব্যাক কি হবে, এই সমস্ত পরিকল্পনা এবং এক্সিকিউশন পুঙ্খানুপুঙ্খ রূপে করতে হয়। এই রাইজারের হাইট কতটা হবে, এখানে ফল সিলিং আছে, বেশি উঁচু হলে হবে না, আবার একটু উঁচু করতেই হবে, এখানে একটা মনিটর দিতে হবে যারা এদিকে শুনছেন তারা যাতে শুনতে পায়। এই পুরো যারা আসবে তাদের গাড়ি, এখানে গেট দিয়ে আপনাকে ঢুকতে দেবে কি দেবে না, তাহলে ওখানে গেটে একজন লোক যে হ্যাঁ আমাদের এখানে আসছে, তারা কোথায় কি করবে, কটা টয়লেট আছে, জেন্টস টয়লেট, পুঙ্খানুপুঙ্খ রূপে ভাবতে হবে। যে বক্তারা আসছে তাদের কনফার্ম করা, রিকনফার্ম করা, তারা যদি গাড়ি লাগে গাড়ি আসার প্রত্যেক, এই যে ইভেন্ট ম্যানেজমেন্ট, একটা আপনারা ভাববেন না যে হঠাৎ এসে বসে পড়লেন, একটা বক্তৃতা শুনলেন চলে গেলেন, এইটা আপনাকে বুঝতে। এই ইন্ডাস্ট্রিটা কিন্তু আজকে একটা ব্যাপক আসছে, এবং আমাদের পূর্বাঞ্চলে এই কাজের দক্ষ লোকের অভাব আছে। দেখবেন বড় বড় যখন ইভেন্ট হয়, সব বম্বে থেকে বা দিল্লি থেকে তারা ইভেন্ট ম্যানেজমেন্টরা আসে, তারা প্লেনে করে এই সমস্ত ইকুইপমেন্ট নিয়ে আসে। কেন এটা হবে? এবং এটা কোনো মানে কাজটা কোনো কিছু খারাপ কাজ নয়, কাজটা যথেষ্ট ভালো এবং দক্ষতা। আপনারা জানেন বড় বড় বিয়ের অনুষ্ঠান, অবাঙালিদের বিয়েতে তো প্রচুর খরচ হয়, সেই বিয়েটা পুরোটা পরিচালনা করে আজকাল ইভেন্ট ম্যানেজমেন্ট।